আমরা এই ট্রানজেকশন আপলোডের ট্রানজেকশন কিভাবে আমরা ক্যাটাগরাইজ করব দেখি। সেটা হলো এই দেখেন এখানে আমার যে ট্রানজেকশন আছে ডেট ওয়াইজ আমার এখানে ট্রানজেকশনগুলো আছে। আমি আমার মনে আছে যে একসাথে অনেকগুলো ট্রানজেকশন কিভাবে ক্যাটাগরাইজ করা যায় আমরা সেটা দেখেছিলাম, মনে আছে? ইয়েস, ক্যাশ করি আরেকটা। তাহলে আমরা ওইটাতে যাওয়ার আগে আগে আমরা একটা দুটো ট্রানজেকশন ম্যানুয়ালি করি, ঠিক আছে? একটা ট্রানজেকশন ম্যানুয়ালি করি, সেটা কি হবে? এই যে এই প্রত্যেকটা ট্রানজেকশন আমাকে সিলেক্ট করতে হবে। যখন আমি সিলেক্ট করবো তখনই দেখেন নিচে আরেকটা অপশন খুলে গেল, একদম বড় অপশন খুলে গেছে, অনেক কিছু এখানে অ্যাড করা যাবে। আপনাদের এখানে আপনারা সহজে শুরুতে এই ভ্যাট এগুলো দেখবেন না, কারণ এগুলো আপনাদের মানে প্রথমে লক করা থাকবে আর কি। আপনাদের কোম্পানি সেটিংসে যেরকম থাকে তখন আনলক করে ঘুরে নিতে হবে, ঠিক আছে? আপনারা খুললে এটা প্রথমে দেখবেন না, এগুলো অনেক কিছু থাকবেই না, কারণ যেহেতু এগুলো আপনাদের প্রথমে জাস্ট বাই ডিফল্ট কিছু জিনিস অন করা থাকে, এগুলো আপনাদের পরে কোম্পানি সেটিংসে যেয়ে অন করে করে নিতে হবে। তো এখানে আপনারা আপাতত ভ্যাট এগুলো নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নাই। আপনারা দেখেন এটা কি আছে, দেখেন এখানে লেখা আছে ক্যাটাগরাইজ, ম্যাচ, রেকর্ড অ্যাজ ট্রান্সফার, রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড পেমেন্ট। আমার এটা হলো আসলে আমি ক্যাটাগরাইজ করতে চাচ্ছি, আমি ম্যাচ অথবা রেকর্ড অ্যাজ ট্রান্সফার করতে চাচ্ছি না। মনে আছে রেকর্ড অ্যাজ ট্রান্সফার কি? বুঝতে পারছেন অলরেডি এটা কি হচ্ছে? আমরা অলরেডি জানি রেকর্ড অ্যাজ ট্রান্সফার মানে ব্যাংক ট্রান্সফার, আমরা যে ট্রান্সফার করি। সো আরেকটা ম্যাচ মানে তো অলরেডি আমরা বুঝে গেছি, ম্যাচ কি? বিলের সাথে ম্যাচ করাইতেছি। আর এটা আমি আসলে কোনো বিল টিল কিচ্ছু নাই ভাই আমার, আমি হলো ক্যাটাগরাইজ করব, শুধু আমার এটা রেকর্ড করতে পারলেই হলো। তার মানে অলরেডি আমরা কিন্তু কনসেপ্ট বুঝে গেছি। আচ্ছা, এটা কি টাইপের ট্রানজেকশন? অবশ্যই এক্সপেন্স। এটা চেকের কোনো কিছু না, এটা এক্সপেন্স। যদি চেক হয় তাহলে চেক সিলেক্ট করবো, ফাইন। এটার মধ্যে দেখেন সাপ্লায়ার অটোমেটিক ও নিয়ে নিছে, কারণ আগে থেকে ছিল, দ্যাটস ওয়াই ওর মধ্যে এটা অটোমেটিক এটা নিয়ে নিছে। এক্সপেরিয়ান নামে আমার যেখানে সাপ্লায়ার ক্রিয়েট করা আছে, তাহলে আমি একটা নতুন করে একটা সাপ্লায়ার ক্রিয়েট করি। হ্যাঁ, যে সাপ্লায়ার কিভাবে ক্রিয়েট করতে হয় দেখেন, বাই ডিফল্ট এক্সপেরিয়ান এন, আমি এন দিয়ে জাস্ট দিলাম। হ্যাঁ, অ্যাড নিউ দিলাম, মানে আমি জাস্ট আগে টাইপ করে নিলাম, তারপরে অ্যাড নিউ। দেখেন এইখানে আলাদা একটা উইন্ডো চলে আসলো এবং ওখানে বলতেছি যে কি করতে হবে, এটা একটু খেয়াল করতে হবে খুব ভালো মতো। সেটা হলো কন্ট্যাক্ট টাইপ কি আমার সাপ্লায়ার, কাস্টমার নাকি এমপ্লয়ি? ও আমার সাপ্লায়ার, মানে আমি ওর থেকে কিনছি, তাই না? সাপ্লায়ার, এই তিনটার যে কোনো একটাই তো হবে। কারেন্সি, এটা কোন কারেন্সির আসলে সাপ্লায়ার, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা হলো ব্রিটিশ কারেন্সির সাপ্লায়ার। আপনি কিন্তু আমরা যখন মাল্টি কারেন্সি করবো তখন কিন্তু এটা খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। কিন্তু যেহেতু আমরা এখন মাল্টি কারেন্সির কাজ করতেছি না, তো সেহেতু এই জন্য আমাদের জন্য এটা এখন চ্যালেঞ্জ না যে কোন কারেন্সি জিবিপি আছে, জিবিপি, বাংলাদেশ থাকলে বিডিটি, ইন্ডিয়া থাকলে রুপি, যেটা থাকবে সেরকম। কিন্তু কারেন্সিটা খেয়াল রাখতে হবে, যখন আপনি মাল্টি কারেন্সির কাজ করবেন তখন অবশ্যই আপনাকে এই কারেন্সির ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে, কন্ট্যাক্ট ক্রিয়েট করার ক্ষেত্রেও। আচ্ছা, গেল নেম অ্যান্ড কন্ট্যাক্ট। এখানে যা আছে আমি আসলে এটা নিয়ে কোনো কিছু করলাম না। ফার্স্ট নেমটা আপনি চাইলে এই কোম্পানির মালিকের নাম টাম সব কিছু দিয়ে এখানে অনেক কিছু করতে পারেন, কোম্পানির নামও দিতে পারেন। আপনি সাপ্লায়ার নাম আমি এক্সপেরিয়ান এর নামে দিলাম, ফোন নাম্বার, ইমেল, এটি সব কিন্তু ডিটেলস আপনারা যেটাতেও পাবেন। কন্ট্যাক্টসে গেলে ওই কন্ট্যাক্টের যখন ক্লিক করবো তখন ওই ডিটেলসে সব কিছু অ্যাড করা যায়। ইনিশিয়ালি জাস্ট কন্ট্যাক্টটা ক্রিয়েট হয়, কিন্তু বাকিটা আপনি ইন ডিটেলসে সব অ্যাড করতে পারবেন। কন্ট্যাক্টসে ঢুকে ওই কন্ট্যাক্টটার নামটা দিলে সব চলে আসে, যে ওর নামে আরও ইনফরমেশন আমি অ্যাড করতে চাই। সো কুইকবুকসের ক্ষেত্রে একই রকম, চাইলে অ্যাড করতে পারবেন, না চাইলে আপনি নিচে যে সুন্দর মতো এখানে একদম নিচে যাবেন, চাইলে এখানে সেভ দিয়ে দিতে পারেন, চাইলে আপনি আরও কিছু দেখে নিতে পারেন যে এখানে কি আছে না আছে। এবং আরেকটা কাজ করা যায়, সেটা হলো এই কন্ট্যাক্টটা সিলেক্ট করার সাথে সাথে কোন অ্যাকাউন্ট ক্যাটাগরি চলে আসবে, ক্যাটাগরি যোগ করবেন, আপনি অটোমেট করে ফেলতে পারবেন। এক্সপিরিয়েন্স আসলেই যেন ইন্স্যুরেন্স ক্যাটাগরি হয়ে যায়, মানে আপনি যখন এক্সপিরিয়েন্স সিলেক্ট করবেন তাহলে ওর ক্যাটাগরি অ্যাকাউন্ট ক্যাটাগরি হয়ে যাবে কি ইন্স্যুরেন্স এক্সপেন্স সাপোজ, মানে এরকম। আপনি চাইলে যে এখানে চুজ অ্যাকাউন্ট ক্যাটাগরি দিয়ে ওরে আপনি ওটা ধরা দিতে পারবেন। বুঝতে পারছেন? জাস্ট আপনি একবারেই, এরপরে যখনই আপনি এক্সপিরিয়েন্স আসবে তখনই কি আপনি এক্সপিরিয়েন্স সিলেক্ট করার সাথে সাথে ও অ্যাকাউন্ট ক্যাটাগরি আপনি শুধু ওকে দিবেন, তখন আপনি এরকম হয়ে যাবে। আরো অটোমেশন আরো করা যায়, আমরা দেখতেছি সামনে। ওপেনিং ব্যালেন্স যদি ওর থাকে, ওর নামে কোনো ওপেনিং ব্যালেন্স নাই,
ওকে ফাইন, তাহলে আমি এটা এখন কি দিয়ে দিব, সেভ। এখানে আর আপাতত এখানে আর কিছু নাই, কোনো অ্যাটাচমেন্ট ওর কোনো যদি বিলিং অ্যাড্রেস কোনো কিছু থাকে মানে ইনফরমেশন লোগো টোগো চাইলে আপনি এখানে অ্যাটাচমেন্টে দিতে পারেন, এবং ওর ব্যাপারে আপনি কোনো নোট রাখতে পারেন যে এর ক্ষেত্রে এরকম পেমেন্ট দিতে হয় এরকম। ফাইন, সেভ দিয়ে দিলাম। এগুলো এত করতে এত সময় লাগে না, জাস্ট কন্ট্যাক্ট করে এখানে সেভ দিলেই হয়ে যায়। আর আমি পুরোটা আপনাদের সাথে একবার আলোচনা করে নিলাম যাতে করে ফার্দার আর কোন সময় এগুলো নিয়ে তেমন একটা আলোচনা করা না লাগে। এবার ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি বললো এখানে এক্সপেরিয়েন্সটা কি ছিল মনে আছে কারো, সাবস্ক্রিপশন, তাই কেন সাবস্ক্রিপশন সেটা নিয়ে আমরা ডিসকাস করবো না, কিন্তু আমরা এখন এসে সাবস্ক্রিপশন সিলেক্ট করবো, এটাই হলো মেইন। দেখেন আমার এখানে ডিউজ অ্যান্ড সাবস্ক্রিপশন এক্সপেন্স আগে থেকেই আছে, এবং এখানে পাশে দেখেন লেখা আছে জিবিপি। এটা একটা কারণ আছে, সেটা হলো ওই যে মাল্টি কারেন্সি কাজের ক্ষেত্রে এইখানে কুইক বুকসের ক্ষেত্রে এটা প্রত্যেকটা দেখে, আপনি কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে কারেন্সিটা দেখাইতে হয়, মানে সিলেক্ট করতে হয়, যেটা আমরা ব্যাংকের ক্ষেত্রে দিলাম। তো এখন ডিউজ অ্যান্ড সাবস্ক্রিপশন আছে, আমি আসলে এটা সিলেক্ট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে নতুন একটা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করি সাবস্ক্রিপশন নামে, যেটা আমরা তাহলে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। ফাইন, দেখেন আমরা চার্ট অফ অ্যাকাউন্টে যে এটা আমরা সিলেক্ট করতে হবে, রাইট? এখন আমরা কাজ করতেছি ইনস্ট্যান্ট, আমি বলছিলাম যে না আমরা ওটা করবো না, আমরা ইনস্ট্যান্ট ক্রিয়েট করবো। সেটা কোথায় দেখেন, অ্যাড নিউ অ্যাকাউন্ট, এর সাথে সাথে করা যাবে, চলে আসলো, ঠিক সেই উইন্ডোটাই আসছে, ঠিক আছে। অ্যাকাউন্ট টাইপটা কি, আমরা একটু যাই, এখানে আছে এক্সপেন্স, রাইট? এটা তারপরে ডিটেল টাইপ দিতে হবে, ডিটেল টাইপটা কি, ডিউজ অ্যান্ড সাবস্ক্রিপশন। দেখেন এখানে কিন্তু ডিটেল একটা টাইপ দিয়ে দিচ্ছে, যে এই এক্সপেন্সের মধ্যে ডিটেল টাইপটা কি, অনেক কিছুই আছে দেখেন এখানে, তো আপনি এটা দিবেন ডিউজ অ্যান্ড সাবস্ক্রিপশনস। সো এটার নেম কিন্তু কি হবে, আমি শুধু সাবস্ক্রিপশন রাখতে চাচ্ছি, আমি ডিউজ রাখতে চাচ্ছি না, ঠিক আছে। আমার তো ডিউজ অ্যান্ড সাবস্ক্রিপশন নামে আছে, আমি তো ওটার মধ্যে করতে যাচ্ছি, এটা করতে যাচ্ছি। নাম্বার কত, নাম্বার আমি একটা জাস্ট দিলাম, এইটা 4 দিয়ে 4562, ফাইন। ডেসক্রিপশন কিছু নাই। এবার দেখেন কারেন্সিটা মাল্টি কারেন্সির ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, সো আমার এটা এই কারেন্সিতেই হবে, হ্যাঁ ঠিক আছে। চাইলে আপনার ওপেনিং ব্যালেন্স, এখানে আরেকটা আসছিল, এখানে ওপেনিং ব্যালেন্স চাইলে, ওকে ফাইন। এই যে সাব অ্যাকাউন্টের একটা কাজ আছে, সাব অ্যাকাউন্ট নিয়ে আমরা পরে দেখবো। আপনি যদি এইটা যদি কোনো একটা বিলেবল এক্সপেন্স হয়, মানে কোনো একটা রেভিনিউর এগেনস্টে যদি এই খরচটা হয় এই অ্যাকাউন্টের, তাহলে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন যে আপনার সেলসের এগেনস্টে অথবা ওই অ্যাকাউন্টের এগেনস্টে। এগুলো প্রজেক্টের ক্ষেত্রে দরকার হয়, যেহেতু এটা প্রজেক্ট অন করা আছে কিন্তু বাই ডিফল্ট, দ্যাটস ওয়াই কিন্তু ওই অপশনটা দিয়ে রাখছে, যেটা জেরোর ক্ষেত্রেও ছিল বাই ডিফল্ট, কারণ ওটাও জেরোতে অন করা ছিল, নর্মালি এগুলো এভাবে করে থাকে না। আচ্ছা, তাহলে আমরা এটা লাগবে না, আমি সেভ অ্যান্ড ক্লোজ। এই যে আমার এটা কিন্তু এখানেই আমি ইনস্ট্যান্ট ক্রিয়েট করে ইনস্ট্যান্ট এটা আমার সিলেক্ট হয়ে গেছে। এই যে কাস্টমার, এই যে প্রজেক্টের জন্য দেখেন এখানে লেখা আছে কিন্তু সিলেক্ট কাস্টমার আর প্রজেক্ট, আপনি কোন প্রজেক্টের এগেইনস্টে খরচ করতেছেন। আমার এগুলো সব অন করা আছে, দ্যাটস ওয়াই এটা অপশন আছে, আপনাদের এগুলো অফ করা থাকবে, চাইলে অন করে নেবেন, নাই চাইলে ঝামেলা চান না তাহলে এগুলো অফ করে রাখবেন, যেটা দরকার শুধু ওইটাই অন করে নেবেন। আর অ্যাকাউন্ট তো পার্মানেন্ট আপনার, এই অ্যাকাউন্টের অ্যাকাউন্ট। তো এটা গেল। এবার এখানে আমার ভ্যাটটা আমার সিলেক্ট করতে হবে, যেহেতু আমি এটাকে অন করে রাখছি, জন্য আমার ভিএটি যে রেটটা এটা আমার সিলেক্ট করতে হবে, সো আমি এখানে নো ভিএটি দিয়ে রাখলাম। আর ভিএটি যদি অন না করা থাকে তাহলে এটা অপশন আসবে না, সিলেক্ট করা লাগবে না। লোকেশন চাইলে আপনি আরো অনেক কিছু দিতে পারেন, এটা কোন লোকেশনের ক্লাস, এইটা ক্লাস বলতে এখানে অনেক কিছু বোঝায়, চাইলে এগুলো ট্রানজ্যাকশনের ক্লাস অনেক কিছু আপনি দিতে পারেন। ট্র্যাকিং এর জন্য আপনার বিভিন্ন এরিয়ার সেল বা বিভিন্ন এরিয়ার খরচ, এটা ওই এলাকাতে, এগুলো প্রজেক্টের জন্য বেশি দরকার হয় অ্যাকচুয়ালি, সো এগুলো চাইলে আপনি অফ করে রেখে দিতে পারেন। এগুলো ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি যেটা সেটা কিন্তু দিয়ে রাখছে, ইভেন সাপ্লায়ারও ম্যান্ডেটরি না। ফাইন, এবার দেখেন আমার এখানে ব্যাংক ডিটেলের একটা অপশন আছে, ব্যাংক ডিটেল, আমার এখানে মেমো মানে যে ডিটেলস যেটা আছে সেটা, এবং ব্যাংক ডিটেলটাও সেম হবে। এখানে একটা কথা আছে,
এই যে এখানে যে গিয়ার আইকনটা, এই গিয়ার আইকনে কিছু লেখা আছে দেখেন, কলাম পেইর একটা কলাম থাকবে, চেক চেক নাম্বারের জন্য যদি আপনার যদি চেকের পেমেন্ট হয় তাহলে চেকের তো একটা নাম্বারের জন্য একটা কলাম দরকার হয়, তাই না? ওই যে আপনি তো তখন একটা লিস্ট দিবেন, তো আপনি যদি লিস্ট যদি 3টা দেন তাহলে তো দেখা যাবে। এই জন্য চেকের নাম্বারের জন্য আপনি একটা আলাদা ঘর দিতে পারেন, তাহলে ওখানে একটা কলাম দেখা দিবে। এরকম ক্লাসের জন্য আপনি আলাদা কলাম দিতে পারেন, মানে এই যে এই লিস্টে আপনি দেন নাই, তাই এটা টিক দিলে এখানে চলে আসবে। লোকেশন তো আপনি ভিতর থেকে সিলেক্ট করতেছেন, যদি আপনি চান সবগুলো একসাথে সিলেক্ট ওইভাবে করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, শো ব্যাংক ডিটেল। আপনি ব্যাংক ডিটেল চাইলে অফ করে দিতে পারেন, ও দেখাবে না। আবার চাইলে আপনি ব্যাংক ডিটেল দেখাতে পারেন। এখানে এটা আপনি যা করবেন তাই। কপি ব্যাংক ডিটেল টু মেমো, আপনি ব্যাংক ডিটেল যা থাকবে আপনি মেমোতে তাই লিখবেন, বাকি আপনি আলাদা অন্য কিছুও লিখতে পারেন। যেই ব্যাংক ডিটেল থাকবে চাইলে আপনি আরো অন্য কিছু লিখতে পারেন, যেটা জেরোর ক্ষেত্রে কিন্তু অপশনাল ছিল। চাইলে আপনি ব্যাংক ডিটেল হুবহু ডেসক্রিপশনে দিতে পারেন, চাইলে আপনি নাও দিতে পারেন। এখানেও একই রকম, চাইলে আপনি দিতে পারেন। এই যে এখানে অপশন আছে কপি ব্যাংক ডিটেল টু মেমো, এই ব্যাংক ডিটেলটা আপনি এখানে হুবহু দিতে পারেন, নাও দিতে পারেন। শো সাজেস্টেড রুল, আপনি যদি কোনো রুল ক্রিয়েট করে থাকেন তাহলে সেটা যেন দেখায়। এটা আমি এখানে টিক দিয়ে রাখছি। আমরা তো আসলে রুলটা দেখি নাই, মানে ক্রিয়েট করি নাই, এখানে আগের থেকে আছে সেটা। তো এটা সবগুলো আপনি পাবেন এই যে এখানে গিয়ার আইকনে, এগুলো কনফিগার করা আছে আগের থেকে, মানে এটাকে অনেক কিছু তো অটোমেট করা রাখা আছে। ট্রানজিশন দেওয়ার সাথে সাথে সবগুলো চলে আসবে। এনাবেল সাজেস্টেড ক্যাটাগরাইজ, ও অটোমেটিক কিছু ক্যাটাগরি সাজেস্ট করবে আপনাকে অটোমেটিক, চাইলে আপনি এটা অফ করে রাখতে পারেন। শেষ। সো আমি এখানে এই যে এখানে অ্যাড দিয়ে দিলাম, আমার ট্রানজ্যাকশন ক্যাটাগরাইজেশন ডান। আচ্ছা, এইটা এইখানে শেষ। আর আরেকটা যেটা করা যায়, একসাথে সবগুলো ট্রানজ্যাকশন, আচ্ছা আপনি একসাথে যদি সবগুলো ট্রানজ্যাকশন করতে চান তাহলে কি করতে হবে, জাস্ট অ্যাসেন্ডিং করে সবগুলো টাইপ ট্রানজ্যাকশনগুলোকে একসাথে আমি নিয়ে আসবো। আগে আমি জাস্ট এই যে ব্যাংক ডিটেল, আমি সেটাকে ক্লিক করলাম, সবগুলো ট্রানজ্যাকশন আমার এখন অ্যাসেন্ডিং হয়ে একসাথে চলে আসবে। আচ্ছা, তাহলে আমার দেখেন সবগুলো আমার ট্রানজ্যাকশন কিন্তু একসাথে চলে আসছে, মানে একই টাইপের। তাহলে আমি তো এই ট্রানজ্যাকশনগুলোর ব্যাপারে জানি, এই যে কমিশন ফর, তাই না? এটা কি টাইপের ট্রানজ্যাকশন যেটার ব্যাপারে আমার জানা আছে। তাহলে আমি এইটা যদি এবার একটু দেখি, এইগুলো সিলেক্ট করি, ও আচ্ছা এটা ইয়ার আছে। আচ্ছা, আমার এখানে সবগুলো আমার সিলেক্ট হয়ে গেল। কমিশন ফর, তাই না? এটা হলো আমার ব্যাংক চার্জ ছিল না, এরকম না? ব্যাংক চার্জ আমি এরকম কিছু সিলেক্ট করছিলাম। দেখেন এখানে যখনই সিলেক্ট করলাম তখনই একটা অপশন আসছে এক্সেপ্ট, এডিট আর এক্সক্লুড। আমরা এক্সক্লুড করাটা শিখেছিলাম, তাই না? এখন আমরা শিখবো কি এক্সেপ্ট। এক্সেপ্ট দিলে কি হবে, আনক্যাটাগরাইজড এক্সপেন্স হিসেবে ও এক্সেপ্ট হয়ে যাবে, কিন্তু এটা কি তা হওয়া উচিত? তা হওয়া তো উচিত না। তাহলে ওরা আমরা এডিট করি একটু সবগুলোকে একসাথে। এডিট দিলাম, কি চাই আমরা, এটা হলো এক্সপেন্স, এটা একটা ট্রান্সফার, কোনো ট্রান্সফার না, অ্যাকচুয়ালি ব্যাংক ট্রান্সফার না, এটা এক্সপেন্স। সাপ্লায়ার, আমরা এখানে সাপ্লায়ার হিসেবে ওরা ব্যাংক চার্জ লিখে দিই, যে ব্যাংক চার্জ এখানে আগে থেকে আছে, তো সেটা আমরা সিলেক্ট করতে পারি। অথবা আমি ব্যাংক চার্জ এন দিয়ে দিলাম, যাতে করে আপনাদের আমি আরেকটা ক্রিয়েট করা দেখে। এই যে ব্যাংক চার্জ এন সাপ্লায়ার হিসেবে ক্রিয়েট হচ্ছে, ব্রিটিশ পাউন্ড ওর কারেন্সি, আর এখানে আমি জাস্ট সেভ দিয়ে দিলাম। সো এটা ক্রিয়েট হয়ে গেল। কোন অ্যাকাউন্টে যাবে, কোন অ্যাকাউন্টে যাবে, ব্যাংক ফিস, রাইট? অথবা ব্যাংক চার্জেস, আপনারা যেটা চান। আমি ব্যাংক চার্জেস দিই, ওকে, ব্যাংক চার্জেস দিলাম, ঠিক আছে। এগুলো তো আমার আর কোনো কাজে লাগছে না।
এই ভ্যাটটা দিতে হবে, ভ্যাটটা নিলে ঝামেলা করবে। ওকে ফাইন, আমার এগুলো সব শেষ। অ্যাপ্লাই অ্যান্ড একসেপ্ট, দেখেন অ্যাপ্লাই অর্থাৎ সবগুলোতে আমার এইটা অ্যাপ্লাই হবে যতগুলো আমি সিলেক্ট করেছি, এবং একসেপ্ট ক্যাটাগরাইজ হয়ে যাবে। অ্যাপ্লাই অ্যান্ড একসেপ্ট। আচ্ছা এই দেখেন 12 ট্রানজাকশনস ক্যাটাগরাইজ। এবার আমার কি বলতেছে, ইজ কমিশন অলওয়েজ এই অ্যাকাউন্টে ব্যাংক চার্জেস হবে? যদি হয় তাহলে ও আমাকে বলতেছে ফিউচারের জন্য তুমি একটা রুল ক্রিয়েট করো যেটা অ্যাপ্লাই করবে। ও আমাকে অটো সাজেস্ট করতেছে যদি এটা সবসময় এটাতেই যায় তাহলে তুমি আর একটা রুল ক্রিয়েট করো যেটা সবসময় এই অ্যাকাউন্টে চলে যাবে। তুমি একটা রুল ক্রিয়েট করে দাও, সহজ হয়। তো অ্যাকচুয়ালি এই যে এটাই সেই রুল ক্রিয়েট, সেটা হলো যে ও বলতেছে পেই এটা হবে, ভ্যাট নো ভিটি হবে, অটো অ্যাড হবে, তুমি জাস্ট ক্রিয়েট রুল। ও সব কিছু করে রাখছে, আমার বলতে তুমি শুধু ক্রিয়েট রুল, আমার কমান্ডটা দাও ক্রিয়েট রুল, জাস্ট আমি ওরা কমান্ড দিয়ে দিলে হবে। আমি অটো অ্যাড যদি না দেই তাহলে ও কি করবে, ওই যে পিছনে এনে রেখে দিবে, যে দেখাবে আমাকে অটো সাজেস্ট করে সবগুলো রেডি করে রেখে দিবে, আমি শুধু ওকে ওকে দিব। আর যদি অটো অ্যাড দেয় তাহলে আমি ট্রানজ্যাকশন আপলোড দেওয়ার সাথে সাথে ওগুলো ট্রানজ্যাকশন আমি আর দেখবই না, ও ক্যাটাগরাইজ করে রেখে দিবে, যেটা আমরা শুরুতেই দেখলাম যে অনেকগুলো ট্রানজ্যাকশন অলরেডি ক্যাটাগরাইজ করা আছে এবং সেগুলোর পাশে লেখা আছে অটো অ্যাড রুল এইটা। তাহলে আমি যদি এখন এটা অটো অ্যাড দেই, এই কাজটা এই যে ক্রিয়েট রুল এভাবেই করে। ক্রিয়েট রুল দিলাম, আবার চাইলে ভবিষ্যতে আমি রুলটা এডিটও করতে পারবো। এই যে ক্রিয়েট রুল দিলাম, যদি এখন এই কোনো এই ধরনের ট্রানজ্যাকশন নাই, কিন্তু যদি আবার আসে ফিউচারে আসতেই পারে, এবং ধরেন আপনি তো আর 1 বছর করে বসে থাকবেন, সব সময় আপনি এই প্রতি মাসে ট্রানজ্যাকশনগুলো আপলোড দিবেন, অটোমেটিক এগুলো ক্যাটাগরাইজ হয়ে যাবে। এই যে দেখেন এটা আমরা কোথায় দেখবো, দেখেন আমি যদি ক্যাটাগরাইজে যাই, আমার এটা শেষ। এই যে দেখেন এখানে কমিশনে, আমার এখানে কমিশনে তেমন কিছু আর দেখাচ্ছে না, ক্যাটাগরি ব্যাংক চার্জেস, কিন্তু এই যে আগের গুলো অটো অ্যাড রুল, মানে ও রুলের ওয়াইজ অটো অ্যাড হয়েছে, এমনিতে ও কিন্তু অ্যাড করে না, ও কিন্তু আমার রিজন বলতেছে তুমি একটা রুল করে রাখছো সেই অনুযায়ী আমি অটো অ্যাড করছি, আমি নিজে কোনো কিছু করি নাই, তুমি রুল ক্রিয়েট করে রাখছো সেই অনুযায়ী। কি রুল, এখানে পাশে রুলের নামটাও লেখা আছে, এখানে একটু ছোট তাই দেখা যাচ্ছে না, আমরা যদি একটু বড় করি এবার দেখতে পারবো। হ্যাঁ এই যে অ্যাভিভা ইন্স্যুরেন্স এই নামে কোনো একটা রুল আছে। এবার দেখি আমরা রুল কিভাবে ক্রিয়েট করতে হয়, দেখলাম রুলটা কোথায় আছে, দেখেন এই যে রুল লেখা আছে, এই রুলসটা এইখানে দেখেন, এই যে অ্যাভিভা ইন্স্যুরেন্সের নামে অ্যাপ্লাইড টু অল অ্যাকাউন্ট, সব সময় সব অ্যাকাউন্টে, অর্থাৎ যতগুলো ব্যাংক অ্যাকাউন্টে যাবে, যতগুলো ব্যাংক অ্যাকাউন্টে অ্যাভিভা ইন্স্যুরেন্স ও পাবে, প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে এই রুলটা অ্যাপ্লাই হবে। আপনি চাইলে কিন্তু রেস্ট্রিকশনও করে দিতে পারেন যে এই অ্যাকাউন্টে অ্যাপ্লাই হবে, এটাতে হবে না। হ্যাঁ, আপনি যখন অল অ্যাকাউন্ট দিবেন তার মানে অল অ্যাকাউন্টে যেখানে যাবে সেখানেই হবে। এখানে চাইলে আপনি এই যে ডেসক্রিপশনে দেওয়া আছে, ডেসক্রিপশন যদি অ্যাভিভা থাকে তাহলেই এটা এই রুলটা আপনি এখানে নিয়ে যাবেন। ক্যাটাগরি কোথায় যাবে, ইন্স্যুরেন্স এক্সপেন্সে যাবে, এবং ওর কন্ট্যাক্ট কি হবে, অ্যাভিভা ইন্স্যুরেন্স হবে, এবং এই তো এটা হলে এই অ্যাকাউন্টে চলে যাবে। ক্রিয়েট রুল দিলে হয়ে যাবে, এবং চাইলে এটা আপনি যেখান থেকে এডিট করতে পারবেন, চাইলে রুলটা আবার চাইলে আপনি ডিলিটও করে দিতে পারবেন, চাইলে আবার আর্কাইভ করেও রেখে দিতে পারেন। এই যে ডিসেবল, ডিলিট এবং কপি,